শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি অরিন ইশরাত। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা জানাতে ব্রিফ করছে আবহাওয়া অধিদপ্তর। সরাসরি যাচ্ছে ব্রিফিং এ। আপনার জলোচ্ছ্বাস বলেন বা উইন্ড ড্রাইভিং সার্চ বলেন, সেইগুলি ওই এলাকায় বেশি হয়েছে। যেমন আপনারা এই নিউজে দেখাইছেন যে রাঙ্গাবালি এলাকায় তলিয়ে গেছে পানি, পটুয়াখালী, খেপুপাড়া এই সমস্ত এলাকায় ওই দিকটাই বেশি। অর্থাৎ উপকূলের পুরাটা অংশই, কক্সবাজারেও আমরা নিউজে দেখেছি, আপনারা নিউজ করেছেন যে সেইখানে কক্সবাজারের কয়েকটা এলাকা বিশাল মানে পানির নিচে তলিয়ে গেছে এরকম। তো উপকূল পুরাটাই থ্রেট হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব তো আমি ঘূর্ণিঝড় বলি নাই এই মুহূর্তে, স্থল নিম্নচাপ। ঘূর্ণিঝড় শেষ হয়ে এটা এখন স্থল নিম্নচাপে বাংলাদেশের উপরে অবস্থান করছে। এটা আপনাদের লোকাল প্রশাসন বা যারা তারা বলতে পারবেন। আমরা ওই মেজারমেন্টের পরবর্তী ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে এগুলি পরে জানা যাবে। এখন আমাদের কাছে ওই ধরনের রেকর্ডিং, আমরা যে কতটুকু জলোচ্ছ্বাস হয়েছে সেগুলি আমাদের কাছে এই মুহূর্তে তথ্য নেই। উত্তর পূর্ব দিকে স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং এটা আজ সকাল 9টায় ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকাল 9টায়। একেবারে ঘূর্ণিঝড়টি রিমাল যেই পথ দিয়ে যাওয়ার আমরা ফোরকাস্ট করেছি ঠিক সেই পথ দিয়ে উঠেছে, তার একটু কোনো ব্যত্যয় হয়নি। পথটা হলো যে সাগর আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল এবং খেপুপাড়ার নিকট দিয়ে মংলার সাউথ ওয়েস্ট পার্ট দিয়ে এটা অতিক্রম করছে বাংলাদেশে। বিপদ সংকেতগুলি আমি বলেছি যে কক্সবাজার এবং মংলা, চট্টগ্রামের যে 9 নম্বর মহাবিপদ সংকেত ছিল সেটা নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। 3 নম্বরে চলে আসছে। আর যেখানে 10 ছিল পায়রা এবং মংলায়, সেইটা 10-এর পরিবর্তে আমরা সেখানেও 3 নম্বর, অর্থাৎ 4টা পোর্টই এখন 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। যেহেতু সাগর এখনো স্টিপ প্রেসার গ্রেডিয়েন্ট এবং সেখানে এখনো রুলিং হচ্ছে, থেমে থেমে দমকা বাতাস হচ্ছে, সেই কারণে আমরা LC3 বলা হয়, এটা লোকাল কশনারি সিগন্যাল নাম্বার 3, এটা আমরা অব্যাহত মানে এটা রেখেছি। এটাতে আমরা এই আর যে সাগরের যে সমস্ত ট্রলার নিরাপদে আছে তাদেরকে আগামী 24 ঘন্টা আরো নিরাপদ আশ্রয়ে থাকতে আমরা নির্দেশনা দিয়েছি। দর্শক, আমরা আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিং এ সরাসরি যুক্ত ছিলাম। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ঘূর্ণিঝড় রিমাল তো উপকূল অতিক্রম করছে, এর প্রভাব আপনি সেখানে কেমন দেখছেন এই মুহূর্তে? পটুয়াখালীতে নয়, আমি আছি কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় এবং আপনি জানেন যে গতকাল রাত থেকে এখানে অবস্থান করছি এবং কুয়াকাটা প্রায় 15 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। আমরা একটু আগে আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিং শুনছিলাম, তাদের কথা শুনছিলাম। ঘূর্ণিঝড় রিমাল কিন্তু বাংলাদেশ অতিক্রম করে গেছে তারা বলছেন এবং পশ্চিম বঙ্গোপসাগর হয়ে সেটি কলকাতার উপর দিয়ে অতিক্রম করেছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, অর্থাৎ আপনার মংলা, পায়রা সমুদ্র বন্দর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা এইসব অঞ্চলের উপর দিয়ে। কিন্তু এখন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, কুয়াকাটা সমুদ্র সৈকতের একেবারে সমুদ্র সৈকতেই দাঁড়িয়ে আছি। আপনি লক্ষ্য করছেন দাঁড়িয়ে থাকা বেশ কষ্টসাধ্য। কতটা বাতাসের গতিবেগ, 70 থেকে 80 কিলোমিটার বেগে বাতাস বইছে।
ভয়াবহ প্রচন্ড রকম বৃষ্টিপাত হচ্ছে। গতকাল রাত থেকে এই ব্যাপ্তি অর্থাৎ এই ভয়াবহতা এবং ঘূর্ণিঝড়ের তাণ্ডবের যে ব্যাপ্তি সেটি যদি আমরা বলি, এই উপকূলে প্রায় 17 ঘন্টা হয়ে গেল এবং আপনি জানেন আর কত ঘন্টা চলবে, এখানকার মানুষ কতটা আসলে এই ভয়াবহতা তারা সহ্য করতে পারবে সেটিও কিন্তু একটি বিষয়। এবং ইতোমধ্যে আসলে ঘর বাড়ি, ফসলি ক্ষেত, দোকানপাট অনেক কিছু লণ্ডভণ্ড করে তছনছ করে দিয়ে সাধারণ মানুষের জীবনকে সর্বশান্ত করেছে। এখানকার সাধারণ মানুষদের সঙ্গে আমরা একটু কথা বলবো। আসলে এখানকার যেসব সাধারণ মানুষ আছেন তারা গত 15 বছর ধরে এই ধরনের ভয়াবহ পরিস্থিতি দেখেনি, কি পরিস্থিতি লক্ষ্য করছেন এবং আসলে গত 1-1.5 দশকে এমনটা ভয়াবহতা দেখেছেন না? এর আগে কখনো এরকম দেখি নাই। আমি এখানে আসছি 1 বছর মতো, কিন্তু আগে বাড়িতে থাকতেও কখনো দেখি নাই। আর এখানে তো এটাই দেখতেছি ফার্স্ট টাইম যে এত ঢেউ সাগরের উপর দিয়ে। রাত্রে তো সারা রাত্রি অবধি ছিল, আর এখন তো দেখতেছি যে কথাও বলতে পারতেছি না এত পরিমাণে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানকার দোকানপাট যেগুলো আছে সেগুলো তো তছনছ করে দিয়ে গেছে এবং টিনের চালা থেকে শুরু করে সব কিছু উড়িয়ে নিয়ে গেছে এবং গতকাল সারা রাত কিন্তু এই ভয়াবহতা অব্যাহত ছিল, আরো বেশি ভয়াবহ পরিস্থিতি ছিল। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি একেবারে সমুদ্র সৈকতের উপরে, এখানে আসলে পানির যে উচ্চতা দাঁড়িয়ে ছিল, যেহেতু এখন আবারও জোয়ার আসছে, সকালে ভাটা ছিল যার কারণে কিছুটা পানি কমেছে, কিন্তু থেমে থেমে এর ভয়াবহতা কিন্তু কোনোভাবেই কমছে না, অব্যাহত রয়েছে। থেমে থেমে বিমানের ভয়াবহতা অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ সকাল থেকে তাদের নিয়েছিল, তাদের সরকারি দোকানপাট হয়েছে, লন্ডন হয়েছে, কিন্তু এই বাতাসের যে গতি, সেই গতিটা আসলে দাঁড়িয়ে থাকাও খুব কষ্টসাধ্য একটি ব্যাপার, যার কারণে আসলে কোনো উদ্ধার তৎপরতাও চালাতে পারছে না। এবং আমরাও কিন্তু এই কুয়াকাটা এলাকা থেকে অন্যদিকে যে যাবো সেটি যাওয়ার কোনো পরিস্থিতি নেই, কারণ গাড়ি চলাচলের কোনো অবস্থা নেই সড়কগুলোতে। প্রতিটি সড়কে গাছপালা ভেঙে তছনছ হয়েছে, বৈদ্যুতিক যে সংযোগ সেটি তছনছ হয়েছে এবং বলা যায় যে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ একটি ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ উপর দিয়ে এবং সেটির প্রভাব এখনো অব্যাহত। সাগর ভয়াবহ উত্তাল হয়েছে। আপনি সমুদ্র সৈকতের পাশে যে গাছপালাগুলো রয়েছে সেগুলোর যে পরিস্থিতি সেগুলো দেখতে কিছুটা হয়তো বুঝতে পারবেন। আইন শৃঙ্খলা বাহিনী সরকারের বিভিন্ন সকলে আসলে কড়া নিরাপত্তা ব্যবস্থার মানুষকে তৎপরতা অংশ নিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, পরিস্থিতি আসলে এমন পরিস্থিতি কি এর আগে কখনো দেখেছি? দেখার জন্য আর কলেজে নিয়ে দাঁড়াইতে কথা বলতে পারছি না যে এত পরিমাণ ঝড় হচ্ছে, যেটা গাছপালা যে এত পরিমাণ পড়ছে যেটা অসমাপ্ত। আসলে উদ্ধার তৎপরতার কি অবস্থা, মানে এখন পর্যন্ত গত 15 বছর আসলে এই ধরনের ঘূর্ণিঝড় দেখেছি? এখন পর্যন্ত অপরিমাণ একই অবস্থা আছে, কালকে দুপুর থেকে যে শুরু হচ্ছে এখন পর্যন্ত একই অবস্থানে আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অরিন, আপনি লক্ষ্য করেছেন আসলে সাধারণ মানুষ যে বিষয়টা বলছে, গতকাল দুপুর থেকে এই ভয়াবহতা শুরু হয়েছিল এবং বিমানের যে ভয়াবহ তাণ্ডব সেটি সন্ধ্যা থেকে আরো ভয়ঙ্কর ধারণ করে, সেই ভয়ঙ্কর এখনো কোনো শেষ হয়নি। বলা হচ্ছে ঘূর্ণিঝড় বিমাল বাংলাদেশ অতিক্রম করছে বা করেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এর প্রভাবই কম এবং 70 থেকে 80 কিলোমিটার বেগে, অর্থাৎ আমরা গতকাল যে ভয়াবহতা ছিল গতকাল রাত থেকে মধ্যরাত ভোর পর্যন্ত আমরা সরাসরি সংবাদে যুক্ত ছিলাম এবং ঠিক সেই পরিস্থিতি কিন্তু সকালে বৃষ্টি কিছুটা থেমে থেমে অব্যাহতভাবে চলছিল, কিন্তু বাতাসের গতিবেগ কোনোভাবে কিন্তু হচ্ছে না এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে মানুষকে সতর্ক করার চেষ্টা করছেন এবং পুলিশের পক্ষ থেকে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে সেটাকে সতর্ক করার চেষ্টা করছেন। আপনি জানেন সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে আজ বেশ আগে থেকেই সতর্ক করা হয়েছে। 10 নম্বর বিপদ সংকেত জারি করার মাধ্যমে 9টি জেলাকে 10 নম্বর বিপদ সংকেত অর্থাৎ সতর্কতা সংকেত জারি করে তাদেরকে আসলে সতর্ক অবস্থানে চলে যাওয়ার নির্দেশনা
দেওয়া হয়েছে। ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব সাইক্লোন সেন্টার রয়েছে সেসব সেন্টারগুলিতে যেসব অসহায় মানুষ রয়েছেন তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণেরও ব্যবস্থা করেছেন, কিন্তু কোনোভাবেই চলাচলের কোনো পরিস্থিতি নেই। এই যে প্রায় 16-17 ঘন্টা ধরে এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব অব্যাহত রয়েছে, সেই উদ্ধার তৎপরতা শুরু করবে, সেই উদ্ধার তৎপরতার কোনো পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যে ভয়াবহতা, বাতাসের প্রচণ্ড গতিবেগ, যার কারণে আসলে কোনোভাবে রাস্তায় গাড়ি নিয়ে চলাচলের কোনো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি এবং প্রচণ্ড বৃষ্টিপাত এইভাবে যদি আরও কয়েক ঘন্টা বৃষ্টিপাত স্থায়ী হয় তাহলে আসলে ইতিমধ্যে আমরা জানেন গতকাল থেকে আসলে এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে, ডুবে গেছে অনেক ঘরবাড়ি এবং একেবারে খাল বিল যেগুলো রয়েছে নদী নালা সব কিছু উপচে পড়া পানি আসলে। কিন্তু এখন আরো কয়েক ঘন্টা স্থায়ী হলে সেটি যে কি পরিস্থিতি দাঁড়াবে, কতটা প্লাবিত হবে সেটি আসলে বলা খুবই ধারণা করা খুবই মুশকিল এবং এখনো কিন্তু অব্যাহত আছে। সাগর খুবই উত্তাল রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আজকে গতকাল রাতে মানুষ যেভাবে পারছেন আসলে তাদের সরঞ্জামাতি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষ যে বেরিয়ে তাদের উদ্ধার তৎপরতা চালাবেন সেটি আসলে কিন্তু এখন বলা যায় যে খুবই ভয়াবহ একটি ক্ষতিগ্রস্ত করেছে এই দক্ষিণাঞ্চলের জনগণের পাশে যারা লোকালয়গুলো রয়েছে সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও যে তীব্রতা আমরা লক্ষ্য করছি রিমালের যে তাণ্ডব, সেই তীব্রতা সেটি আরও বেশ কয়েক ঘন্টা স্থায়ী হবে ধারণা করাই যেতে পারে এবং আমরা হয়তো আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে সর্বশেষ সাথে তথ্য বা খবরাখবর আমরা পাবো, সেটি আরও কত ঘন্টা স্থায়ী হবে তখন হয়তো আমরা জানাতে পারবো। এই ছিল কুয়াকাটা সমুদ্র এলাকা থেকে রিমালের তাণ্ডবের সবশেষ পরিস্থিতি। আমরা নিশ্চয়ই আবারও পরবর্তীকালে যুক্ত হবো যে দর্শকদের কি পরিস্থিতি এখানে এখনো অব্যাহত রয়েছে সুবিধ অরেঞ্জের কাছে। ফখরুল, আপনি তো কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন, আপনি অবশ্যই সতর্কতার সাথে সংবাদ সংগ্রহ করবেন। আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব। বৈরী আবহাওয়ার কারণে 2 ঘন্টা বন্ধ থাকার পর রাজধানীতে শুরু হয়েছে মেট্রো রেল চলাচল। এ নিয়ে আরো জানাতে ফার্মগেট স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহাদাত নিশাদ। নিশাদ, স্টেশনে এখন যাত্রীরা এসেছেন কিনা এবং তারা কি বলছেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু রাজধানী ঢাকা জুড়ে অবস্থান নিয়েছে এবং আমরা যদি একটু ঢাকার বর্তমান চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমরা যেটি আসলে দেখছি যে প্রবল বাতাসের সাথে কিন্তু ঝড়ো হাওয়া এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং একই সাথে সেই অবস্থা কিন্তু মেট্রো রেলেও পড়েছে। আমরা যদি একটু জানানোর চেষ্টা করি, সকাল থেকে কিন্তু টানা 2 ঘন্টারও অধিক সময় ধরে মেট্রো রেল চলাচল বন্ধ ছিল এবং এরপরেই আমরা দেখেছি আধা ঘন্টা আগে একটি মেট্রো রেল যেটি উত্তরা থেকে মতিঝিল গিয়েছে এবং এরপরে কিন্তু আমরা আর কোনো মেট্রো রেল এখানে আসতে দেখিনি। এরপরে কিন্তু আমরা দেখেছি আধা ঘন্টা পর আরও একটি মেট্রো রেল যেটি উত্তরা থেকে মতিঝিল গিয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি মেট্রো রেলের বর্তমানে, সেখানে আধা ঘন্টা পর পর একটি করে মেট্রো রেল দেখা যাচ্ছে। তবে ফিরতি কোনো রেল কিন্তু এখনও আমরা আমাদের চোখে পড়েনি। বিশেষ করে যেটি মতিঝিল থেকে যারা উত্তরাগামী যাত্রী রয়েছে তাদের এক ধরনের দুর্ভোগ আমরা লক্ষ্য করতে পারছি। আমরা কয়েকটি মেট্রো রেল স্টেশন ঘুরে দেখেছি, সেখানে সাধারণ যাত্রী যারা আছে তারা এক ধরনের বড় ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া যখন মেট্রো রেল বন্ধ থাকা হয় তখন থেকে কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছে তারা মেট্রো রেল স্টেশনে এসে অনেকটা ফিরে যেতে হচ্ছে। বিশেষ করে গণপরিবহনে কিন্তু প্রচণ্ড চাপ রয়েছে, বিশেষ করে বৃষ্টির কারণে এবং একই সাথে আজকে সরকারি ছুটিও নেই, যার কারণে অফিসের কারণে সাধারণ মানুষের চলাচল যেমন বেড়েছে, সেক্ষেত্রে শিক্ষার্থী যারা আছে তাদেরকেও আসলে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন হচ্ছে। তো সেই তুলনায় গণপরিবহনের মধ্যে এক ধরনের চাপ রয়েছে এবং মানুষজনের বৃষ্টির মাধ্যমে এক ধরনের বড় ভোগান্তির সৃষ্টি হয়েছে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি, রাজধানীর বিভিন্ন যে সড়কগুলো রয়েছে বেশিরভাগ সড়কে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে কিন্তু অনেকগুলো সড়কে অনেক পানি উঠে গিয়েছে। সড়কগুলোতে বিশেষ করে প্রধান সড়কগুলোতে কিন্তু পানি উঠেছে। এমনও আমরা রাজধানীর নিউ মার্কেট, মিরপুর কয়েকটি সড়ক যেগুলো ঘুরে দেখেছি সেগুলোতে পানি লক্ষ্য করা গিয়েছে। তো সব কিছু মিলিয়ে ঘূর্ণিঝড় রেমালের যে অবস্থান সেটি বর্তমানে উপকূলে যেহেতু আঘাত হানা শুরু করেছে, তো তার প্রভাব যে রাজধানীতে কতটুকু পড়েছে তার চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা যদি করি তা কিন্তু আমরা দেখাতে পারছি যে
সাধারণ মানুষ একেবারে প্রয়োজন ছাড়া কিন্তু সড়কে নেই, বিশেষ করে অতিরিক্ত প্রয়োজনে কিন্তু মানুষ বের হচ্ছে। তো সেই তুলনায় কিছুটা সড়ক ফাঁকাও রয়েছে। বিশেষ করে আমরা ফার্মগেটে অবস্থান করছি, যে ফার্মগেটে অনেকটা যানজটের অবস্থা থাকে। সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে রিক্সায় করে মানুষ কিছুটা চলাচল করছে, প্রাইভেট কার দিয়েও মানুষ বের হয়েছে। তবে গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবস্থান নিয়েছে, গণপরিবহন তার গতিতেই চলছে। আর সেক্ষেত্রে মেট্রো রেলের বিষয়ে আমরা কিন্তু এখনো আর কোনো তথ্য পাইনি এবং এখন পর্যন্ত আমরা নতুন করে মেট্রো রেল চলতেও দেখিনি। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যেহেতু রোমাল যে যতক্ষণ না ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরে এটা প্রবল আস্তে আস্তে আরও দুর্বল হয়ে যাবে এবং দুর্বলের রূপ নিলে এটি যেহেতু বর্তমানে উত্তর পূর্ব দিকে অবস্থান করছে এবং সেক্ষেত্রে এটি আরও উত্তরে গিয়ে এটি আরও দুর্বল হয়ে যাবে এবং সেক্ষেত্রে 2-3 ঘন্টার মধ্যেই এটি আসলে আরও একেবারে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অফিস থেকে গতকালকে যে তথ্য জানানো হয়েছে সে তুলনায় আজকে এবং আগামীকাল মঙ্গলবারও কিন্তু ঢাকা থেকে শুরু করে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে যদিও নিম্নাঞ্চলগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেক্ষেত্রে কিছু কিছু জায়গা কিন্তু একেবারে ডুবে গিয়েছে। রাজধানীতে যেমন আমরা দেখেছি বিভিন্ন নিম্নাঞ্চল এলাকাগুলো ডুবে গিয়েছে, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা প্রায় 30টির উপরে অধিক জেলা কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার মতো অবস্থান ঘটেছে এবং সেক্ষেত্রে ঘূর্ণিঝড় রেমালের যে অবস্থান, যে খুলনা থেকে শুরু করে এসে ওই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি আঘাত হানা শুরু করেছে এবং বর্তমানে সেখানে অবস্থান করছে এবং প্রবল দুর্বল হয়ে যাওয়ার পরে আসলে এটি যখন শক্তি হারাবে তারপরে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, সেই প্রভাব থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। তো সব কিছু মিলিয়ে রাজধানীতে বর্তমানে আমরা যে পরিস্থিতি, যে অবস্থা, সেই অবস্থা অনুযায়ী প্রবল বৃষ্টির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আসলে বেড়েই চলেছে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ এক ধরনের হতাশা এবং সেক্ষেত্রে যেহেতু বিভিন্ন জায়গায় ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই, সেক্ষেত্রে কিন্তু ড্রেনেজ অবস্থার পরিবর্তন না হওয়ার কারণে কিন্তু খুব অল্প বৃষ্টিতে পানি উঠে যায়। তো সেক্ষেত্রে সকাল থেকেও রাজধানী জুড়ে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির প্রভাব যেহেতু ক্রমশ বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন এলাকায় আস্তে আস্তে আরও ক্রমশ পানি বৃদ্ধি হচ্ছে এবং নগরবাসীর ভোগান্তি আরও কয়েক গুণ বাড়ছে। তো এই ছিল ফার্মগেট থেকে আমার কাছে থাকা মেট্রো রেল এবং রাজধানীর যে বৃষ্টিপাতে সাধারণ নগরবাসীর ভোগান্তি, সেই ভোগান্তির সবশেষ তথ্য। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফার্মগেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী, দুর্ভোগে পড়েছে নগরবাসী। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে চট্টগ্রামে যে সকাল থেকে যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে বৃষ্টি শুরু হয়েছে সকাল 6টা থেকে আসলে 3 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। আমরা এখন এসেছি চট্টগ্রামের প্রবর্তক মোড়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে পানিতে প্রায় আমরা হাঁটুর উপরে পানিতে আমরা দাঁড়িয়েছি। এখানে বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে সবগুলো আসলে প্লাবিত হয়েছে। কারণ হচ্ছে যে এখানে এই বৃষ্টির কারণে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। আমরা এসে যেমনটি দেখেছি এই প্রবর্তক মোড় আসলে একটু বৃষ্টি হলেই পানিতে প্রায় তলিয়ে যায়। কারণ এখানে অনেকগুলো দোকান, খাবারের দোকান, ওষুধের দোকান শুরু করে অনেকগুলো দোকান আসলে পানির মধ্যে এখনো তলিয়ে আছে। কারণ এখানকার যারা সাধারণ মানুষ আছেন এবং দোকানের কর্মচারী থেকে শুরু করে দোকানের যারা মালিকরা রয়েছেন, তারা বলছেন আসলে ওই যে নালাগুলো অপরিষ্কার থাকার কারণে এবং ঠিক মতো পরিষ্কার না করার কারণেই মূলত এই সব পানি জমার কারণে মানুষের ভোগান্তি বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরী যতগুলো নির্মাঞ্চল আছে, বিশেষ করে আগ্রাবাদ, 2 নম্বর গেট, চৌমুহনী, বড়দারহাট, চকবাজার সহ সবগুলো নির্মাঞ্চল আসলে পানি প্রবাহিত হচ্ছে। সবচাইতে বেশি পানি আমরা যেটা খোঁজ নিয়ে জেনেছি নগরীর বড়দারহাট এলাকায়। আর এই আমরা যেখানে আছি প্রবর্তক মোড়, এটার পাশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সহ এটি আসলে বলা যায় একরকম মানে হাসপাতাল পাড়া বলা যায়। কারণ এই সড়কের আশপাশে বেশ কয়েকটি প্রাইভেট এবং সরকারি হাসপাতাল রয়েছে, কিন্তু এই সড়কে এইভাবে পানি জমানোর কারণে আসলে সাধারণ মানুষের মাঝে চরম ভোগান্তি ধারণ করেছে। বিশেষ করে যারা হাসপাতালে এসেছেন, রোগী থেকে রোগীর স্বজনরা সহ যারা জরুরি কাজে বাসা থেকে বেরোচ্ছেন, তাদের আসলে এই পানির কারণে ভোগান্তি পড়ছে। আমরা যে এখানে রয়েছে, এখানে হাঁটুর উপরে পানি। আসলে আমার যে ক্যামেরা পার্সন রয়েছেন উনি দেখানোর চেষ্টা করছেন আপনাদেরকে। পানিতে আসলে দোকানের আসবাবপত্র থেকে শুরু করে গ্যাসের যে সিলিন্ডার সেগুলো ভাসছে এবং আপনি দেখতে পাচ্ছেন একজন দোকানি তার দোকানের যে পানির কারণে তার দোকানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তিনি নিপূরণের চেষ্টা করছেন। আমরা চেষ্টা করব ওনার সাথে একটু কথা বলার জন্য। আসলে
পানিতে ওনার দোকানে প্রবেশ করেছে। ওনার দোকান আসলে স্টেশনারি, যে উনি বই খাতা এগুলি বিক্রি করে থাকেন, কিন্তু পানির কারণে ওনার দোকানের যেই অবস্থা সেটি আসলে তিনি বলবেন একটু। আসলে আপনি যদি একটু করে বলতেন, আপনার দোকানে তো পানিতে কিরকম ক্ষয়ক্ষতি হলো যদি একটু করে বলতেন। আপনার দোকানে কিরকম ক্ষয়ক্ষতি হলো একটু করে বলতেন। আমার আমার দোকানে তো অবস্থা বেশ খারাপ, পুরো কাগজ টাগজ সবকিছু মুখে টুখে সবকিছু ভিজে গেছে। তখন রাত্রে তো পানি উঠছিল, সকালে এসে দেখে এই অবস্থা। এটা কেন হয়? প্রতি বছর হয়? প্রতি বছরে হয়, প্রতি বছরে এই অবস্থা হয়। আপনি শুনতে পাচ্ছেন উনি যেমনটি বলছেন, প্রতি বছরে আসলে এই এলাকায় যতগুলো দোকান থেকে মার্কেট থেকে শুরু হয়েছে সবগুলোতে আসলে পানি প্লাবিত হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে এখানে আছি এখানে আসলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, কারণ নিচে কি আছে বলা মুশকিল। আমরা খুব সাবধানতার সাথে পাড়া দিচ্ছি, কারণ নিচে হয়তো অনেকগুলো ড্রেন আছে উন্মুক্ত এবং নালা আছে উন্মুক্ত, যেগুলোতে স্ল্যাব নেই, অনেকগুলো স্ল্যাব চুরি হয়ে গেছে। এগুলোর কারণে আসলে এইসব এলাকাটি ঝুঁকিপূর্ণ বলা যায়, কারণ চট্টগ্রাম ইতিমধ্যে বেশ কয়েকজন মানুষ নালায় পড়ে মারা গেছে। আমরা একজন প্রত্যাশার সাথে কথা বলবো, আসলে এখানে পানির কারণে আপনার দুর্ভোগ কেমন হচ্ছে? পানিটা এখানে প্রতিটা বছর এখানে পানি উঠে, এখানে সিটি কর্পোরেশনের এবারকার মনে করেন নালা যে কাজগুলো করছে, নালাটা এখান দিয়ে মনে করেন যদি এখানে একটা টার্নিং করে দিচ্ছে, মানে ব্যাগা করে দিচ্ছে এয়ার সিস্টেম করে, এটা যদি ওখানে যদি সোজা করে দিত, আই সিস্টেম করে সোজা করে, তাহলে এখানে এত পানি হতো না। আর এই প্রবর্তক মোড়ে প্রতিটা বছর পানি উঠে, এই পানি উঠার কারণে আমরা মনে করেন লাখ লাখ টাকা মানে ক্ষতিগ্রস্ত হইতে আছে। তো এটা অবশ্যই পানি উন্নয়ন বোর্ড এগুলা যেন মানে মাথায় নেয়, এগুলা যেন একটু দেখে। আমরা এদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি যদি একটু বলতেন আসলে পানির কারণে আপনাদের কি রকম অসুবিধা হচ্ছে? পানির জন্য অনেক ক্ষতি হইতেছে, আমাদের এখানে অনেক পানি উঠে আছে। সকালে আরো এখান থেকে 2 ফিট মতো পানি অনেক কমছে। আমরা অনেক পানি ছিলেন, তো নালাটা যে আরো ক্লিয়ার করে দিতে তাহলে পানিটা আরো অনেক কমতো, মানুষের ক্ষতিটা একটু কম হইতো। এদের সবার যে অভিযোগ, একটি অভিযোগ হচ্ছে চট্টগ্রামের সিটি কর্পোরেশন তখন যতগুলো সংস্থা রয়েছে যারা এসবের দেখভালের কাজ করছেন, তারা আসলে এগুলো নিয়ে উদাসীন, সেই কারণে আসলে মানুষের মাঝে ভোগান্তি বাড়ছে। আপনার দেখতে পাচ্ছি এখানে একটি পুলিশের বক্স রয়েছে, সেটি নিরাপত্তা জনিত কারণে ট্রাফিক বিভাগের সম্ভবত কর্মকর্তারা বসে, সেটিও আসলে পানিতে তলিয়ে গেছে। কিন্তু এসব পানি বছরের পর বছর ধরে চট্টগ্রামের সামান্য বৃষ্টি হলে চট্টগ্রাম নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়, কিন্তু প্রতি বছরে বিভিন্ন সমন্বয় সভা হয়, এসব নিয়ে দেখভাল করার জন্য হাক ডাক শুরু হয়, কিন্তু বর্ষা শেষ হয়ে গেলে বা বৃষ্টি শেষ হয়ে গেলে সেটি আর কোনো খবর থাকে না। এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে এই সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ যতগুলো সংস্থা রয়েছে সবগুলো সংস্থার আসলে উদাসীনতার কারণে মূলত চট্টগ্রামে জলাবদ্ধতা বাড়ছে এবং জলাবদ্ধতার কারণে মানুষের ভোগান্তি বাড়ছে। আমরা একটু বিষয়ে জানিয়ে রাখি, চট্টগ্রামের সকালে চট্টগ্রামের বাজিত নগর এলাকায় আসলে একটি নির্মাণাধীন ভবনের কাজ করার সময় সে ভবনের দেওয়াল ধসে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি চট্টগ্রামে যেসব ঝুঁকিপূর্ণ, চট্টগ্রামে প্রায় 26টি ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে, 26টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে প্রায় 50,000 মানুষ বসবাস করে। এসব সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে, তবে কাজ করলে এখনো কেউ তাদের বাসা বাড়ি থেকে ছেড়ে আসলে নিরাপদ আশ্রয়ে যেতে রাজি নয়। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য কাজ করা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রতি বছর বর্ষা মৌসুম বা সামান্য বৃষ্টি হলে চট্টগ্রামে পাহাড় ধসের বিষয়টি সামনে চলে আসে, সেটি নিয়ে আসলে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ না হয়নি। এখন আসলে মুষলধারে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির কারণেই আসলে পানি আরো বাড়বে, কারণ এই পানিতে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি আসলে কমতির দিকে নেই, কারণ নগরে যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা কমার কোনো লক্ষণ নেই, কারণ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় সেনাবাহিনী তত্ত্বাবধানে একটি চট্টগ্রামের যে খাল খননের কাজ চলছে, সেটির কাজ, জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্প সেটির কাজ চলছে, সেটি যদি শেষ হয় তাহলে হয়তো এই চট্টগ্রাম জলাবদ্ধতা কমে আসবে। তবে নাগরিক সমাজে যারা প্রতিনিধি রয়েছেন তারা বলছেন যে আসলে চট্টগ্রামের যে খাল পুনর্খননের যে কাজ চলছে এবং জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে কাজ চলছে সেটি আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটি দেখার বিষয়, কারণ এই যারা সরকারি সেবা সংস্থাগুলো রয়েছে তাদের নিজেদের মধ্যে যে কাদা ছোড়াছুরি, সেই কাদা ছোড়াছুরির কারণে মূলত আসলে এই চট্টগ্রামের নগরীর জলাবদ্ধতা গুলো বন্ধ হচ্ছে না। কারণ আমরা সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি প্রতিটি নালার মুখ বন্ধ, এবং বিশেষ করে ময়লা পলিথিন থেকে শুরু করে বাসা বাড়ির আসবাবপত্র যতগুলো রয়েছে সবগুলোই আসলে বন্ধ। নালা বন্ধ হওয়ার কারণে আসলে নগরের জলাবদ্ধতা বাড়ছে। বিশেষ করে অফিসগামী যারা মানুষ রয়েছে, মানে হাসপাতাল পাড়ায় যারা সাধারণ মানুষ রয়েছে, হাসপাতাল রোগী রয়েছে, রোগীর স্বজন রয়েছে, এদের ভোগান্তি সবচাইতে বেশি। কারণ এখানে একটু এই যে এখন ভারী বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিতে এখানে পানি আরো বাড়বে, কারণ এখান থেকে যারা সাধারণ মানুষ এবং দোকানদার রয়েছেন তারা যেহেতু বলছেন যে
ভারী বৃষ্টির কারণে আসলে হয়তো পানি আরো 3-4 ফুট বাড়তে পারে। আমরা এখন হাঁটু সমান উপরে পানি, আমাদের হাঁটুর উপরে পানি আসলে চলে এসেছে, পানি আরো বাড়বে। এই যে বৃষ্টির কারণে মূলত এখানকার দোকানের সবার আসবাবপত্র থেকে শুরু করে অনেকের, যারা বোঝে অনেকের লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে, কিন্তু এসব দেখার কেউ নেই। কারণ কিছুক্ষণ পর পর বা এই একদিন পরে সরকার যে সংস্থাগুলো রয়েছেন তারা আসলে বিভিন্ন ধরনের আশ্বাসের বাণী শোনাচ্ছেন বলে এখানকার সাধারণ মানুষের অভিযোগ। কারণ প্রতি বছরই আশ্বাসের বাণী শোনালেও এই যে দুর্ভোগ, এই দুর্ভোগের কোনো লাঘব নেই। আরো একটি বিষয় হচ্ছে চট্টগ্রামে যতগুলো খাল নালা রয়েছে বেশিরভাগই উন্মুক্ত। কারণ চট্টগ্রামে খাল নালায় আসলে পরে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি 4 জন মানুষ মারা গেছেন গত 4-5 বছরে। কিন্তু একটি দুঃখের বিষয় হচ্ছে যে গত 2 বছর আগে চট্টগ্রামে একটি খালে সালেহ আহমদ নামে একজন ব্যক্তি খালে পড়ে গেছিলেন, কিন্তু তার লাশ এখনো পাওয়া যায়নি। তার লাশ এই খাল থেকে উদ্ধার করা যায়নি, কয়েকদিন লাগাতার উদ্ধার অভিযান চালানো হয়েছিল, তার লাশ পাওয়া যায়নি। এই আমরা যে সড়কে রয়েছি সেই সড়কে আসলে পানির নিচে কি আছে বলা মুশকিল। কারণ আমরা আসলে এই বৃষ্টির কারণে খুব কষ্ট হচ্ছে। কারণ হচ্ছে যে বৃষ্টিটা তীব্র বাতাসের সাথে যতটুকু পারছি দেখার চেষ্টা করছি। কারণ যে তীব্র বাতাসের সাথে আসলে আমাদের এখানে দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে। আর পানির যে প্রবাহিত বাড়ছে, সে বাড়ার কারণে আসলে এদের যে দুর্ভোগ সেটি আরো বাড়বে। ইতিমধ্যে নগরীর বদরাট, 2 নম্বর গেট, হালিশহর, আগ্রাবাদ, চৌমনি সহ বিভিন্ন এলাকা আসলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যেমন নিম্ন অঞ্চল যতগুলো বাসাবাড়ি রয়েছে সবগুলো বাসাবাড়িতে আসলে পানি প্রবেশ করেছে। এতে করে অনেকে রান্না বান্না করতে পারছেন না, কারণ মানুষের যে দুর্ভোগ সেটি আরো বাড়ছে। কিন্তু সিটি কর্পোরেশন থেকে সহ যতগুলো সেবা সংস্থা রয়েছে সবগুলোর তাদের দাবি হচ্ছে যে এগুলো নিরসনের দ্রুত কাজ করছেন। কিন্তু নগরবাসী বলছে বছরের পর বছর ধরে চালু হওয়া এই ভোগান্তি আসলে কবে নাগাদ শেষ হবে সেটি এখনো বলা যাচ্ছে না। তবে যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে কাজ চলছে সেটি শেষ হলো হয়তো এই জলাবদ্ধতাকে মুক্তি পেতে পারে চট্টগ্রামবাসী। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে চট্টগ্রামের জলাবদ্ধতা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। উপকূলে রাতভর তাণ্ডব চালিয়ে সামনে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। সবশেষ পরিস্থিতি জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, উপকূলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। খুলনায় রিমেলের আসলে প্রভাব কিন্তু ব্যাপক। বিশেষ করে খুলনা জেলার কয়রা উপজেলার দাকব উপজেলায় এবং পাইকগাছার একাংশে কিন্তু রিমেলের প্রভাবে তাণ্ডব সৃষ্টি হয়েছে। সেখানকার ঘর বাড়ি, রাস্তাঘাটে বড় বড় গাছ উপড়ে পড়েছে। অনেক বাসা বাড়ির কিন্তু টিনের যে চালা সেটা উড়ে চলে গিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা আহত বা নিহতর কোনো খবর পাইনি। আমি একটু জানিয়ে রাখি যে কিছু সময় আগে আমরা যেটা জানতে পেরেছি যে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা এলাকার 61 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি যে কয়রা উপজেলার 3টি বেড়িবাঁধ এবং দাকব উপজেলার একটি বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে এবং এইসব বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়ে গ্রামের ভিতর নোনা পানি ঢুকে গিয়েছে এবং অনেক মৎস্য খামার আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে পাইকগাছা উপজেলা থেকে কিছু সময় আগে আমাদের কাছে খবর এসেছে, সেখানেও কিন্তু বেড়িবাঁধ উপরে পানি প্রবেশ করেছে। আপনি দেখতে পাচ্ছেন খুলনার যে আবহাওয়া সেটা কিন্তু আসলে মেঘলা এবং হাওয়া বইছে। বৃষ্টি কিন্তু থেমে থেমে হচ্ছে, কখনো হালকা বৃষ্টিপাত হচ্ছে, তবে ভারী করে বৃষ্টিপাত এখনো খুলনায় হয়নি, দিন করে বৃষ্টি হচ্ছে। আরেকটি বিষয় একটু বলে রাখতে পারেন, খুলনায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতার কারণে কিন্তু শহরে মানুষজন চলাচল করতে খুবই সমস্যা করছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে জলাবদ্ধতার কারণে গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না। আমরা একটু কথা বলবো একজন পথচারীর সাথে, জানতে চাইবো যে এই যে ঘূর্ণিঝড় রেমাল হলো, এই রেমালের কারণে যে জলাবদ্ধতা সৃষ্টিতে কি কি সমস্যা হচ্ছে বলে মনে করেন? আসলে আমাদের জনসাধারণের চলাচলের জন্য তো আসলে অবশ্যই অনেক বড় সমস্যা। আমরা দেখা যাচ্ছে যে বাড়ির বাইরেও বেরোতে পারতেছি না, আমাদের অনেক জরুরি কাজ থাকে, সে কাজেও আমরা যেতে পারতেছি না। আর আমাদের জলাবদ্ধতা তো আসলে খুলনাতে আজকে নতুন না, এটা অনেক আগে থেকেই। তো আমরা জেলা প্রশাসন বলেন বা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এবং খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক সাহেবকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে
আমাদের খুলনার যে এই জলাবদ্ধতা নিরসনের জন্য যারা যে কাজ করতেছেন, তো আমরা চাই যে এটা যেন আরও দ্রুত তারা এই কাজটাকে শেষ করে এবং আমরা যেন নির্দ্বিধায় সুন্দরভাবে আমরা চলাচল করতে। আমরা আরেকজন পথচারীর সাথে কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে জলাবদ্ধতার কারণে এবং ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব খুলনায় পড়েছে আসলে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষের কি সমস্যা হচ্ছে বলবেন? ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। কারণ দেখেন আমাদের জলবদ্ধতার কারণে রাস্তাঘাট অচল হয়ে গেছে, গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, খেটে খাওয়া মানুষ খুব কষ্টে আছে। এই ঘূর্ণিঝড় রেমালের কারণে ট্রেনের যে কাজ চলছে, ঘূর্ণিঝড় রেমালের কারণে আরও সংকট দেখা দিয়েছে খেটে খাওয়া মানুষের। কারণ তাদের কাজ কাম নাই, কোনো কিছু নাই। দেখেন যারা রিক্সা চালায় তারাও কিন্তু এখন ভাড়া পাচ্ছে না, কারণ সাধারণ মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এর কারণে দেখেন আমাদের জনগণের এমনি নাবিশ্বাস উঠে গিয়েছে। তারপরে যে এত সমস্যা, এদিক থেকে সরকার জলাবদ্ধতা নিরসন দ্রুত দূর করবে, এটাই আমাদের প্রত্যাশা। অরিন, আপনারা যেটা শুনতে পেলেন যে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু খুলনা জেলার যে উপজেলাগুলো আছে, এই উপজেলাগুলো কিন্তু তাণ্ডব হয়েছে এবং সেখানে আপনার ঘরবাড়ি প্লাবিত হয়েছে, রাস্তাঘাট ভেঙে গিয়েছে এবং শহরে যে প্রভাবটা পড়েছে, শহরের ভিতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষ বেশ ভোগান্তিতে পড়েছে। আরেকটি বিষয় বলে রাখি, ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু শহরে আসলে মানুষজনের আনাগোনা কমে গিয়েছে, বেশিরভাগ দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুলনায় কিন্তু এখন একটি মেঘলা হাওয়া বলছে। অরিন, খুলনা থেকে রিমেল পরবর্তী, এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এবারে সাতক্ষীরা থেকে রিমালের সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কি অবস্থা দেখছেন সেখানে? রিমাল পরবর্তী অবস্থা আমাদেরকে জানাবেন। দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কাকশিয়ালী নদী উপকূলে। রেমালের প্রভাবে গতকাল থেকে শুরু হয়েছে প্রবল ঝড় এবং বৃষ্টি। বিশেষত গতকাল সারা রাত ছিল প্রবল ঘূর্ণিঝড়। এই ঝড়ে সাতক্ষীরার 800 কিলোমিটার যে নদী উপকূলীয় বাঁধ, যার মধ্যে 400 কিলোমিটার শ্যামনগর এবং আশাশুনি অঞ্চলে, এই বাঁধগুলো সবগুলোই কিন্তু দুর্বল হয়ে পড়েছে। একটি রিং বাঁধ, মূলত গাবুরার যে মূল টেকসই বেড়িবাঁধ মেগা প্রকল্পের আওতায় হচ্ছে, তার প্রোটেকশন যে রিং বাঁধ, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গিয়েছে। আর আশাশুনির অনেকগুলো, সাথের 1, সাথের 2 পোল্ডার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আরো বলে রাখা দরকার যে এখানে কিন্তু কাঁচা ঘর বাড়িগুলো বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই না থামার কারণে মূলত মানুষ কিন্তু যেতে পারছে না তার আশ্রয়স্থল সেখানে, এবং নিজের ঘর বাড়িতেও কিন্তু যেতে পারছে না। যাতায়াতটি বন্ধ হয়ে গিয়েছে, নেটওয়ার্কটি হারিয়েছে এবং বিদ্যুৎ কিন্তু গতকাল থেকে এই উপকূলীয় অঞ্চলে বন্ধ হয়ে গিয়েছে। এখন এই দুর্যোগকালীন মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি, অঝোর ধারায় যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও মানুষের যতটুকু প্রয়োজন তার জন্য কিন্তু তারা বের এত কিছুর মধ্যেও বের হওয়ার চেষ্টা করছে। এই ছিল সাতক্ষীরা